फ्रेंड्स আমি আদনান সাকি আজকে আমি আলোচনা করব NMR নিয়ে। তো হোয়াট ইজ NMR? NMR means নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। তার মানে কি? রেজোন্যান্স অফ নিউক্লিয়ার ম্যাগনেট। তো একটা নিউক্লিয়ার মানে একটা নিউক্লিয়াস নেওয়া, প্রথমে একটা নিউক্লিয়াস নেওয়া আমাদের কল্পনা করতে হবে। ধরো একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস এর চারপাশে ইলেকট্রন রোটেট করতেছে, মুভ করতেছে। তো আমরা কি জানি নিউক্লিয়াসে স্পিন আছে, নিউক্লিয়াসে একটা স্পিন আছে। এই স্পিনটা কি করে? নিজের অক্ষ বরাবর, নিউক্লিয়াসটা নিজের অক্ষ বরাবর আবার রোটেট করে। রোটেট করলে কি হয়? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কিরকম? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, নিউক্লিয়াস রোটেট করতেছে নিজের অক্ষ বরাবর, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে। তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে কি এই নিউক্লিয়াসটা একটা স্মল ম্যাগনেট মানে টাইনি ম্যাগনেটের মতো বিহেভ করে। তো আমরা জানি যে এটা কোনো কিছু যদি টাইনি ম্যাগনেটের মতো বিহেভ করে, তো ম্যাগনেটিক ফিল্ড যখন উৎপন্ন হয় তখন কি একটা ডিরেকশন থাকবে। এই ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিরেকশন থাকবে, তাকে বলে ম্যাগনেটিক ডিরেকশন অফ ম্যাগনেটিক মোমেন্টাম। ডিরেকশনটা কিরকম? যে এরকম, কার মতো? এটা হচ্ছে ধরেন একটা চুম্বক আমরা এমনিতে রাখলাম, তো এটা কি? এটা কি সাউথ এবং নর্থ, এটা পোল নির্দেশ করে। সেম ভাবে যে ম্যাগনেট উৎপন্ন হয়, তো এটা সাউথ থেকে নর্থের দিকে ডিরেকশনটা থাকে। এটা কি ডিরেকশনটা থাকে? কি সাউথ থেকে নর্থের দিকে। ডিরেকশনটা কি সাউথ থেকে নর্থের দিকে। আমরা যখন কি দেখলাম যে একটা টাইনি ম্যাগনেট উৎপন্ন হয় এবং ডিরেকশন থাকে কি সাউথ থেকে নর্থের দিকে। তো এই জায়গায় আসলে আমরা এই যে NMR মেশিনটা আসলে কি কাজ করে? NMR মেশিনটা আসলে কি কাজ করে? ডিরেকশন থাকে। তো এই জায়গায় আমরা NMR এর কাজটা কি? NMR এর কাজ হলো যে একটা মলিকুলের স্ট্রাকচার নির্ণয় করা, একটা মলিকুলের লেন্থ নির্ণয় করা, একটা মলিকুলের কি স্ট্রাকচার আছে, কি ফর্মে আছে, এটা নির্ণয় করা। তো সাপোজ আমরা যদি দেখি যে এরকম একটা মলিকুল কল্পনা করি, CH Cl CH3। তো সেম ভাবে যদি আমরা এটা কল্পনা করি Cl CH CH3, তো এই মলিকুলের স্ট্রাকচার নির্ণয় করা, মলিকুল কি এটা ডিটেক্ট করার জন্য আরো অনেক পদ্ধতি আছে, IR আছে, আরো অনেক পদ্ধতি আছে। তো এইগুলার থেকে আমরা কেন NMRটা সিলেক্ট করবো? আমরা কেন NMR নিব? NMR নেওয়ার কারণ হচ্ছে আমরা অন্যগুলো দিয়ে হয়তো নির্ণয় করতে পারবো IR দিয়ে যে এইটা আসলে মলিকুলটা কি, কিন্তু এই যে এটার যে কেমিক্যাল স্ট্রাকচার বলতে এই যে ক্লোরিনটা মধ্যে আছে, দুইটার মধ্যে ক্লোরিনটা মধ্যে আছে, আবার ক্লোরিনটা সাইডে আছে, এই যে এটা সাইডে আছে, এটার মধ্যে আবার মধ্যে আছে, এই যে কোন জায়গায় আছে ক্লোরিনটাও কোন জায়গায় আছে, প্রত্যেকটা এক্সাক্ট লোকেশন বের করার জন্য আমাদের কি NMR স্পেকট্রোস্কোপি ব্যবহার করতে হবে। কারণ NMR মেশিনটা আসলে কি করে আমাদের দেখতে হবে। NMR মেশিনটা কি করে? আমরা কি আগে কি দেখলাম যে এই যে টাইনি ম্যাগনেটের ডিরেকশন ছিল সাউথ থেকে নর্থের দিকে। তো NMR মেশিন কি করে? একটা এক্সটার্নাল ম্যাগনেট এটার মধ্যে দেয়। এক্সটার্নাল ম্যাগনেট কি রকম? যে এরকম এক্সটার্নাল ম্যাগনেট দেয়, এটার ডিরেকশন থাকে সেম উল্টা। এটা যদি উপরের দিকে থাকে, এটা ডিরেকশন থাকে নিচের দিকে। কারণ এক্সটার্নাল ম্যাগনেটটা কি অনেক মানে হিউজ, এটার শক্তি অনেক বেশি থাকে। তো ধরেন আমরা যদি এটাকে এক্সটার্নাল ম্যাগনেট দিই, সেম ডিরেকশনে দিলাম এক্সটার্নাল ম্যাগনেট নর্থ সাউথ। আমরা কি জানি যে সবসময় একটা মলিকুল অথবা একটা সবকিছুই যে স্টেবিলিটি চাই। স্টেবিলিটি কিরকম আসবে? যখন সবগুলা ডিরেকশন একই দিকে থাকবে তখন কিন্তু স্টেবিলিটি আসবে। যে এই জায়গায় থাকে এরকম থাকলে কি হবে? এরকম যদি থাকে তবে কি নর্থ পোল রে কি করবে? রিপালস করবে। তো সব সময় কি এই মানে প্রত্যেকটা মলিকুল, প্রত্যেকটা অ্যাটম চায় তার স্টেবিলিটিতে যেতে। স্টেবিলিটিতে যাইতে হলে কি করতে হবে? এইটাকে এই যে হাইড্রোজেন আর ইয়া ছিল, ডিরেকশন অফ ম্যাগনেটিক ডাইপোলের যে ডিরেকশন ছিল এটা চেঞ্জ করে এরকম করে ফেলবে। মানে কি আমরা এক্সটার্নাল ফোর্স দিলে কি হবে? এক্সটার্নাল যদি আমরা ম্যাগনেট ইউজ করি, তো এই ডিরেকশন চেঞ্জ হয়ে এটা সেম ডিরেকশনে চলে যাবে। সবগুলো ডিরেকশন তখন এই যে এরকম হবে। সবগুলো ডিরেকশন এরকম হওয়া মানে কি এটা স্টেবল ফর্মে চলে আসবে। সবগুলো ডিরেকশন যখন সেম থাকবে তখন কি এই
জিনিসটা একটা স্টেবিলিটি চলে আসবে। আর সবাই চায়, পৃথিবীর সবাই চায় কিন্তু স্টেবল হইতে। তো আমরা কি দেখলাম, সবগুলো ডিরেকশন থাকে যে এইদিকে, এক্সটার্নাল ম্যাগনেট দেওয়ার পরে সবগুলো ডিরেকশন থাকে এইদিকে। ধরলাম এটা হাইড্রোজেনের জন্য যে ইয়া ছিল, প্রবলেম ছিল, এটা সেম ডিরেকশনে থাকে, এটা মানে এক্সটার্নাল ম্যাগনেটের ডিরেকশন যেদিকে থাকে এইদিকে থাকে। তো এই অবস্থা সৃষ্টি হওয়ার ফলে যে একটা স্টেট তৈরি হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আলফা স্পিন স্টেট। আলফা স্পিন স্টেট এটা কি মানে আমরা কি আলফা স্পিন স্টেট যখন ক্রিয়েট হয়, তার মানে কি এটা স্টেবল ফর্মে আছে। স্টেবল ফর্মে কি সবচেয়ে লোয়ার এনার্জি সে এই জায়গার সবচেয়ে লোয়ার এনার্জি সে ক্যারি করে, লোয়ার এনার্জি স্টেট। আমরা এটা বলতে পারি কি আলফা স্পিন স্টেট অথবা লোয়ার এনার্জি স্টেট। এন্ড দেন আমাদের কি করতে হবে? তো আমরা কি দেখলাম যে ফার্স্টে একটা ছিল, যে একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের যে প্রোটনটা ছিল এটাকে নিজ অক্ষ বরাবর স্পিনগুলোকে নিজ অক্ষ বরাবর রোটেট করছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ছিল সাউথ টু নর্থ। তো এটাকে চেঞ্জ করার জন্য, এটা স্টেবল ফর্ম আনার জন্য কি করছি আমরা, এমন মেশিন কি করছে যে একটা এক্সটার্নাল ম্যাগনেট দিছে। এক্সটার্নাল ম্যাগনেট দেওয়ার ফলে কি হয়েছে যে এটা ডিরেকশন ছিল উল্টা দিকে, এটা ডিরেকশনটা চেঞ্জ করে সবগুলা ডিরেকশন একই দিকে, মানে এক্সটার্নাল ম্যাগনেটের শক্তি তো বেশি। তো এক্সটার্নাল ম্যাগনেটের শক্তি বেশি থাকার কারণে কি আমার অনেক শক্তি আমি যে দিকে আছি তোর ওই দিকে নিয়ে যাবো। তো ওই কি করছে সবার মানে সবগুলারে ওই মানে কি ওই নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের ডিরেকশনটা কি সেম দিকে নিয়ে আসছে। সেম দিকে নিয়ে আসার পরে কি হয়েছে, যে স্টেট তৈরি হয়েছে, তাই কি বলা হয় আলফা স্পিন স্টেট। এটা এনার্জি হচ্ছে লোয়ার এনার্জি। এখন আমরা ডিরেকশন পাইলাম কি কোন দিকে, নিচের দিকে। তো তারপরে ফার্দার কি করতে হয়, এনএমআর মেশিন কি করে আবার একটা এনার্জি দেয়। আবার একটা এনার্জি দেয় মানে কি একটা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দেয়। এই ওয়েভ দেওয়ার কারণে কি হয়, আর ওয়েভের কাজটা কি, ওয়েভের কাজটা হচ্ছে রেজোনেন্স সৃষ্টি করে। এই যে একটা ওয়ার্ড আছে রেজোনেন্স, এই রেজোনেন্সটা আসছে হচ্ছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আসছে। রেজোনেন্স মানে কি আমার জিনিসটা এরকম আছে, জিনিসটা এরকম আছে, রেজোনেন্স মানে কি আমার জিনিসটা আবার এরকমও থাকবে, মানে সম্পূর্ণ ফ্লিপ করা। তো এই জায়গায় এনএমআর মেশিন কি করে যে এক্সটার্নাল ম্যাগনেট দেওয়ার পরে আবার একটা ওয়েভ দেয়, রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দেয়। এই ওয়েভ দেওয়ার পরে কি হয় মানে যে এনার্জিটা কি, এনার্জি দেওয়ার পরে যে এই স্টেটটা আছে এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে রেজোনেন্স হয়ে ফ্লিপ করে এই জায়গায় চলে আসে। তো এই জায়গায় যখন চলে আসে তখন আরেকটা স্টেট তৈরি হয়। এই স্টেটটারে বলা হয় বিটা স্পিন স্টেট। এই স্টেটটারে কি বলা হয়, বিটা স্পিন স্টেট। এটা কি হায়ার এনার্জি ক্যারি করে। তো এই যে একটা ডিসটেন্স ক্রিয়েট হয়েছে, যে কি ছিল আলফা স্পিন স্টেট, আর এটা কি বিটা স্পিন স্টেট, এই দুটোর মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে। একটা এনার্জি গ্যাপ আছে। এই এনার্জিটাই আসলে আমাদের যে কোন মলিকুল অথবা কোন স্ট্রাকচার ওইটা ডিটেক্ট করতে এনার্জিটাই লাগে। এই এনার্জির যে ফ্রিকোয়েন্সি থাকে ওইটা থেকেই আমরা আসলে ডিটেক্ট করতে পারবো যে এটা কোন মলিকুল, মানে এটা কোন মলিকুল। কারণ দুইটা, কারণ এক একটা মলিকুলের ক্ষেত্রে এই এনার্জিটা বিভিন্ন রকম হবে, বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে এই এনার্জিটা বিভিন্ন রকম হবে। তো এনার্জি থেকেই এই আসলে মলিকুল যে লাস্টে যে ইয়া থাকে যে ডিটেক্টর আসলে চিহ্নিত করে যে এটাই আসলে এই মলিকুল, স্ট্রাকচারটা এই মলিকুল। তো আমরা কিন্তু যখন এনএমআর এর স্পেকট্রাম আঁকবো তখন দেখবো যে এরকম এই জায়গায় সেই ইন্টেন্সিটি, যে লাইট যেটা দিতেছে আমরা, লাইটের ইন্টেন্সিটি, আর যে আমরা যে ফ্রিকোয়েন্সি পাইতেছি এই ফ্রিকোয়েন্সি, একই ইন্টেন্সিটি লাইট যদি আমরা ইউজ করি দেন এক একটা কিন্তু এক এক ধরনের এনার্জি অ্যাবজর্ব করবে। তার মানে কি ফ্রিকোয়েন্সিটা এক এক মলিকুলের ক্ষেত্রে একক এর ক্ষেত্রে এক এক রকম হবে। তো এক এক জন কিন্তু এক এক রকমের ইয়া দিবে, স্পেকট্রাম দিবে। এই স্পেকট্রাম থেকে আসলে আমরা মলিকুল ডিটেক্ট করতে পারবো। প্রথম থেকে আবার একটু রিভিউ করি যে আমরা তখন আসলে কি করলাম। ফার্স্টে কি করছি আমরা, একটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তারপরে কি দেন একটা নিউক্লিয়াসটা কি করছি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, পুট দ্য নিউক্লিয়াস ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। Put the nucleus into the magnetic field. একটা রেডিয়েশন দিছি বাইরে থেকে, একটা রেডিয়েশন বা লাইট দিছি।
তো লাইট দেওয়ার পরে কি হয়েছে, এই যে স্ট্রাকচার ছিল যে এরকম ছিল, এটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে, মানে কি রেজোনেন্স হয়েছে। তো রেজোনেন্স হওয়ার পরে কি হয়েছে, রেজোনেন্স হওয়াতে যে একটা এনার্জি, দুইটার মধ্যে একটা এনার্জি গ্যাপ হয়েছে, মানে রেজোনেন্স হইতে কতটুকু এনার্জি লাগছে, এনার্জিটা আমরা কাউন্ট করছি। দেন এনার্জি থেকে আমরা কি পাইছি, এটা ফ্রিকোয়েন্সি পাইছি। এই ফ্রিকোয়েন্সি আমাদের যখন NMR স্পেকট্রাম ড্র করব তখন লাগবে। We have to know which one is NMR active and which one is not NMR active. তো এটার জন্য আসলে এটা ডিপেন্ড করে নিউক্লিয়ার স্পিনের উপর, নিউক্লিয়ার স্পিন I এর উপর। When I equal to 0 is NMR inactive, when I not equal to 0 is NMR active. How can we find the spin value I? Then first of all, we think 3 rule. First, if n plus 1 মানে কি নিউট্রন নাম্বার এন্ড প্রোটন নাম্বার যদি দুইটাই মানে দুইটার যোগফল যদি অড হয় তবে কি I is half filled. হাফ ফিল্ড মানে কি হাফ অথবা 3/2 অথবা 5/2 অথবা 7/2। সে ফর এক্সাম্পল হাইড্রোজেন এন্ড 13 কার্বন, দেখেন দুইটার যোগফল কিন্তু 1, নিউটন প্লাস প্রোটনের যোগফল হচ্ছে 1। এটার ক্ষেত্রে নিউটন প্লাস প্রোটনের যোগফল হচ্ছে 13, দুইটা অড নাম্বার, এজন্য I equals to half. দেন বোরনের ক্ষেত্রে নিউটন প্লাস প্রোটনের যোগফল হচ্ছে n প্লাস p এর যোগফল হচ্ছে 11 এন্ড ফ্লুইনের ক্ষেত্রে n প্লাস p হলো 35, দ্যাটস ওয়াই I equal to 3/2। ঠিক আছে, এখন আমরা দেখতে হবে যে এগুলো তো আমরা দেখলাম যে অড হইলে হয় মানে হাফ ফিল্ড, এর মান যদি n প্লাস p অড হইলে হয় হাফ ফিল্ড। এখন যদি ইভেন হয়, দুইটা যোগফল যদি ইভেন হয় তো হয় I এর মান হবে 0 or ইন্টিগ্রাল নাম্বার 1 2 3 এরকম, অথবা 0। আর কখন 0 হবে আর কখন অন হবে এটা আমাদের দেখতে হবে। যদি n আর p দুইটাই ইভেন নাম্বার হয়, যদি দুইটাই ইভেন নাম্বার হয় তবে I equals to 0। যেমন কার্বন 12, এটার ক্ষেত্রে p 6 and n হলো 6, দুইটাই ইভেন নাম্বার, দ্যাটস ওয়াই এটা NMR inactive, মানে কি I equal to 0, that's why NMR inactive। অক্সিজেনের ক্ষেত্রে সেম 8 8 gives no NMR। তো এত সবকিছু জানতেছি কিসের জন্য? সবকিছু জানতেছি যে একটা NMR স্পেকট্রাম কিভাবে কাজ করে, কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি একটা মলিকিউল, একটা স্ট্রাকচার, তো এই জন্যই তো NMR স্পেকট্রাম যদি আমরা ড্র করতে হয় কয়টা জিনিস ম্যান্ডেটরি। প্রথম হচ্ছে নাম্বার অফ সিগন্যাল, কতগুলো সিগন্যাল হবে এরিয়ার স্পেকট্রাম, ওটা আমাদের জানতে হবে। তারপর জানতে হবে কেমিক্যাল শিফট, তারপর জানতে হবে শিল্ডিং ইফেক্ট, ডিশিল্ডিং ইফেক্ট, দেন আরো কিছু ব্যাপার আছে, তারপর স্প্লিটিং, এই জিনিসগুলো জানতে হবে। তো সবকিছুর আগে আমাদের প্রথমে জানতে হবে কতগুলো সিগন্যাল পাবো আমরা। তো নাম্বার অফ সিগন্যাল tells about how many type of proton are, মানে কত ধরনের প্রোটন এই ইয়াতে আছে, এই NMR স্পেকট্রামে আছে, এটা আমাদের বলবে কি নাম্বার অফ সিগন্যাল। তো ইকুইভ্যালেন্ট মানে একই রকম প্রোটনগুলো কি করবে আমাদের গিভ দ্য সেম সিগন্যাল। আবার কি নন ইকুইভ্যালেন্ট কি করবে ডিফারেন্ট সিগন্যাল দিবে। তো দেখুন एग्जांपल দেখলে ক্লিয়ার হবে। CH3 CH2 ক্লোরিন, তো এই জায়গায় সব মিলে প্রোটন আছে কয়টা, এই জায়গায় 3টা, এই জায়গায় 2টা, তার মানে কি 5টা। তো দেখেন এই জায়গায় এই যে 3টা, এই 3টা হাইড্রোজেন কি ইকুইভ্যালেন্ট, মানে কি সেম, এইটার কোনো পার্থক্য আছে? 3টা হাইড্রোজেনের মধ্যে কোনো পার্থক্য আছে? এই যে 3টা হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত আছে, মানে সেম, 3টা হাইড্রোজেন সেম, মানে কি এগুলো ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। তো এগুলো কি করবে গিভ দ্য সেম সিগন্যাল, তার মানে কি 3টার জন্য সিগন্যাল হবে কয়টা, একটা। দেন এটার ক্ষেত্রে কি হবে এই CH2, এই 2টা হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত আছে, আবার একই ভাবে কার্বনের সাথে যুক্ত আছে, মানে কি এটা এ টাইপ বললে এটা বি টাইপ, মানে কি এই 2টা হাইড্রোজেন সেম টাইপ অফ সিগন্যাল দিবে, তার মানে কি এই 3টা হলো ইকুইভ্যালেন্ট, আবার এই 2টা হলো ইকুইভ্যালেন্ট, মানে কি এই 3টা ইকুইভ্যালেন্ট একই দিকে, আবার এই 2টা ইকুইভ্যালেন্ট একই দিকে, বাট এইগুলা আদার, মানে দুই সাইড যদি ভাগ করি, মানে কি এই সাইডটা এই 3টা আছে নন ইকুইভ্যালেন্ট, এটার সাথে কম্পেয়ার করলে এই 3টা নন ইকুইভ্যালেন্ট কি এটার সাথে কম্পেয়ার করলে। তার একটা एग्जांपल দেখি, এই যে 3টা হাইড্রোজেন
ইকুইভ্যালেন্ট। সেম ভাবে দেখেন এই তিনটা হাইড্রোজেন কিন্তু এটার সাথে ইকুইভ্যালেন্ট। তার মানে কি এই জায়গায় এই 6টা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, মানে কি 6টা হাইড্রোজেনের জন্য আমরা কয়টা সিগন্যাল পাবো? একটা। সেম ভাবে এই একটা হাইড্রোজেনের জন্য আমরা সিগন্যাল পাবো একটা। তার মানে কি এই জায়গায় সিগন্যাল পাইলাম দুইটা, এই জায়গায় সিগন্যাল পাবো কয়টা? দুইটা NMR সিগন্যাল পাবো। আবার যদি আমরা এটার ক্ষেত্রে কল্পনা করি, এই স্ট্রাকচারের ক্ষেত্রে কল্পনা করি, মানে কি এই জায়গায় ইকুইভ্যালেন্ট কার্বন আছে, হাইড্রোজেন আছে কয়টা? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তা এইগুলা কিন্তু আবার ডিফারেন্স, কারণ এইগুলা কি সরাসরি কি বেঞ্জিন রিং এর সাথে যুক্ত আছে? না, এগুলো আলাদা একটা কার্বনের সাথে যুক্ত আছে, মিথেন গ্রুপের সাথে যুক্ত আছে। তার মানে কি আবার দেখেন এই যে নিচে আরেকটা, তার মানে কি এই চারটি ইকুইভ্যালেন্ট, আবার কি এই 6টা ইকুইভ্যালেন্ট। তার মানে কি আমরা সিগন্যাল পাবো কয়টা? এই জায়গায় আমরা সেম ভাবে সিগন্যাল পাবো কয়টা? দুইটা NMR সিগন্যাল পাবো। জিনিস আমাদের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কেমিক্যাল শিফট। আমাদের আগে জানতে হবে আসলে কেমিক্যাল শিফট কি। এটা মিথের মতো কাজ করে যে আসলে কেমিক্যাল শিফট এটা সেটা অনেক কিছু আমরা আসলে অ্যাকচুয়ালি বুঝি না যে কেমিক্যাল শিফট কি, আমি নিজেও বুঝতাম না। তো কেমিক্যাল শিফট আসলে আমাদের কি বলে? কেমিক্যাল শিফট আমাদের বলে সে হোয়ার দ্য সিগন্যাল ইজ ফাউন্ড, মানে কোন পজিশনে সিগন্যালটা পাওয়া যাবে। যে একটা স্পেকট্রাম, এই স্পেকট্রাম সিগন্যালটাকে এই জায়গায় পাওয়া যাবে না, এই জায়গায় পাওয়া যাবে না, এই জায়গায় পাওয়া যাবে, এই পজিশনটা আসলে বলে আমাদেরকে এই কেমিক্যাল শিফট। তো কেমিক্যাল শিফটের আমাদের ডেফিনেশন আসি, তো আমরা দেখতে পাবো the separation in the position of spectral signals of hydrogen atom in different chemical environment, মানে একটা হাইড্রোজেন এই জায়গায়, এই জায়গায় আছে, দুইটা কেমিক্যাল এনভায়রনমেন্ট কিন্তু এক না। এটা আছে কার্বনের সাথে, এর সাথে কিন্তু কোনো ক্লোরিন নাই, কিছু নাই। এগুলো আমরা পরে আলোচনা করব, যখন শিল্ডিং ডিশিল্ডিং আমরা আলোচনা করব, তখন এগুলো আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো এই জায়গায় দুইটার কিন্তু এক না, দুইটা কেমিক্যাল এনভায়রনমেন্ট এক না, তো দুইটা কিন্তু একই পজিশনে থাকবে না। তো এই পজিশনটা আসলে মেজার করার জন্য আমাদের কেমিক্যাল শিফটটা ইউজ করা হয়। তো কেমিক্যাল শিফট ইউজ করতে হলে আমাদের রেফারেন্স একটা কম্পাউন্ড লাগে। এই রেফারেন্স ধরা হয়েছে সিলিকন টেট্রা মিথেন আর কি। তো এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় কারণ হচ্ছে এটা কেমিক্যাল ইনার্ট, এন্ড দেন এটার মধ্যে দেখেন যে 12টা প্রোটন আছে, 12টা প্রোটন আছে। এই 12টা প্রোটন কি একবারে এটা কি শিল্ড করে রাখে। 12টা প্রোটন চারপাশে থাকে, 12টা প্রোটনের সাথে ইলেকট্রন আছে, এটা শিল্ড করে রাখে। এগুলো আমরা পরে আলোচনা করবো শিল্ডিং এ। এবং এটা গিভস শার্প পিক ফর হাইড্রোজেন প্রোটন, শার্প পিক দেয় 12 হাইড্রোজেন প্রোটনের জন্য এটাকে অনেক শার্প পিক দেয়। এবং এটা কেমিক্যাল শিফটের মান সবচেয়ে কম হয়। কেমিক্যাল শিফটের মোটামুটি যতগুলো কম্পাউন্ড আছে সবচেয়ে স্ট্যান্ডার্ড মান হয় যে মোটামুটি 80-82 দিকে হয় কেমিক্যাল শিফটের মান। মানে এইটার স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোর পজিশন নির্ণয় করা যায়। ধরেন এটা আমরা ধরলাম এই জায়গায় দেওয়া আছে, ধরেন 85 ধরলাম, এটা 50, এটার সাথে কম্পেয়ার করে পরেরটা কত হবে একটা ডিসটেন্স নির্ণয় করা যায়। কেমিক্যাল শিফটের মান থেকে ডিসটেন্স নির্ণয় করা যায়। কেমিক্যাল শিফটে আবার অনেক সময় বলা যেতে পারে যে এটা ডিসটেন্স, যেটা যদি এক ভাগ করি, বিভিন্ন ভাগে যদি ভাগ করি, এটা যদি 0 ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 ধরলাম এটা হচ্ছে 0 নম্বর পজিশনে। এটা হচ্ছে মূল বিন্দুতে আছে হচ্ছে কি টিএমএস, মূল বিন্দুতে আছে কি টিএমএস। আর টিএমএস এর 0 বিন্দুতে আছে, টিএমএস থেকে কতটুকু দূরে এগুলা নির্ণয় করবো আমরা কেমিক্যাল শিফটের মাধ্যমে। তো কেমিক্যাল শিফটের বলা হয় কেমিক্যাল শিফটের কি মানে যে আমরা কতটুকু দূরত্ব, কতটুকু দূরে এই পজিশনটা, মানে এই স্পেকট্রাম পজিশনটা কতটুকু দূরে হবে, এটা আমরা বের করবো কেমিক্যাল শিফটের মাধ্যমে। যদি কেমিক্যাল শিফট বেশি হয় তার মানে কি বেশি দূরে থাকবে, কেমিক্যাল শিফট কম হলে মানে কি এই টিএমএস একটু কাছে থাকবে। এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। কেমিক্যাল শিফট আমরা কিভাবে মেজার করবো? মেজার করতে হলে আমাদের ফ্রিকোয়েন্সি কালেক্ট করতে হবে। তো সাবস্টেন্সের যে ফ্রিকোয়েন্সি, সাবস্টেন্স ফ্রিকোয়েন্সি মাইনাস রেফারেন্স ফ্রিকোয়েন্সি বলতে কোনটা, যে টিএমএস এর যে ফ্রিকোয়েন্সি আর হচ্ছে অপারেশন ফ্রিকোয়েন্সি কোনটা, যে অ্যাপ্লাইড যে লাইট দিছি ওইটার যে ফ্রিকোয়েন্সি, মানে আমরা মাইক্রো না রেডিও লাইট দিছি ওইটার যে ফ্রিকোয়েন্সি, অ্যাপ্লাইড লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে অপারেশন ফ্রিকোয়েন্সি। আর সাবস্টেন্স ফ্রিকোয়েন্সি বলতে কি এই যে এটার জন্য যে ফ্রিকোয়েন্সি পাবো এটার জন্য মানে কি আমাদের ফার্স্টে ম্যাগের দরকার কি ছিল, আলফা স্টেট তৈরি হয়েছে। আলফা স্টেটে রেজোন্যান্স কইরা মানে ফ্লিপ কইরা বিটা স্টেটে নিতে যতটুকু লাইট অ্যাবজর্ব করা লাগবে, ওই লাইট যতটুকু একটা এই যে এই পরিমাণ লাইট অ্যাবজর্ব করবে, তো এটার জন্য যে ফ্রিকোয়েন্সি ওইটা হইছে সাবস্টেন্স ফ্রিকোয়েন্সি। এটার জন্য সাপোজ এই যে CH3 এর জন্য, তো CH3 এর জন্য CH3 এক টাইপের মানে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, তিনটার জন্য একই রকম। তো এটার যদি এরকম ভাবে থাকে, এটা চেঞ্জ করে ফ্লিপ করে এই স্পিনে মানে রেজোন্যান্স ঘটাইতে হলে যে পরিমাণ এনার্জি লাগবে
ওইটার যে ফ্রিকোয়েন্সি ওইটা হলো সাবস্টেন্স ফ্রিকোয়েন্সি, আর রেফারেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে টিএমএসি ফ্রিকোয়েন্সি, আর এই অপারেশন ফ্রিকোয়েন্সি হলো যে অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি দিছি ওইটা হচ্ছে অপারেশন ফ্রিকোয়েন্সি। এখন আমরা কেমিক্যাল শিফটে আসলে কি পাইতেছি, কেমিক্যাল শিফটে পাইতেছি মানে কি, যদি এটা মানে এই এনার্জিটা যদি বেশি লাগে, এই এনার্জিটা মানে কি, লাইট যদি এই স্টেট থেকে এই স্টেটে মুভ করে দেন, ফ্লিপ করাইতে, রেজোনেন্স করাইতে যত বেশি এনার্জি লাগবে, তার মানে কি তার কেমিক্যাল শিফট তত বেশি, তাই না? দেখেন একটু কল্পনা করেন, মানে এটা থেকে এটা যত ইয়ার হবে কেমিক্যাল শিফট কত বেশি। এগুলো আসলে কেমিক্যাল শিফট অনেকটা ডিপেন্ড করে যে এই যে ইনডিউস মানে কি শিল্ডেড এবং ডিশিল্ডেড ইফেক্টের উপর। তো এইগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসলে আলোচনা করব। তো আজকে এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, সবকিছু আলোচনা করতে পারিনি, এমনিতে অনেক লেন্থ হয়ে গেছে, অনেক বেশি, প্রায় 15 মিনিট না 16 মিনিট হয়ে গেছে। তো তারপর একটা সমস্যা থাকে আমাদের যে পিপিএম নিয়ে, অনেক সময় পিপিএম আসলে কি, পার্টস পার মিলিয়ন, এটা নিয়ে আমাদের একক নিয়ে অনেক সমস্যা থাকে। তো এইগুলো আসলে নেক্সট ভিডিওতে, মানে সম্পূর্ণ ভিডিওতে, পরের ভিডিওতে শুধু স্পেকট্রাম কিভাবে আঁকবো আর এটার পিপিএম একক এবং আরো কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো, একদম ডিটেল আলোচনা করবো, শিল্ডেড ডিশিল্ডেড ইফেক্ট। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। এটা আমার প্রথম ভিডিও ছিল, মনে হয় ভিডিওর মান এত ভালো হয় নাই, নেক্সট ভিডিও থেকে আমি চেষ্টা করবো যে আরো সুন্দর করে উপস্থাপন করতে। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।